একটা দলের উপর এত বড় একটা অপবাদ দেওয়া আমার নৈতিকতার জায়গা থেকে আমি আসলেই লজ্জিত এবং দুঃখিত, আর আমি মাফ চাচ্ছি। সানজিদা আনোয়ার চৌধুরী, আপনি বিতর্ক উস্কে দিয়েছেন, ছাত্রদলকে নিয়ে যে মন্তব্য করেছেন সেই ব্যাপারটা আপনি ব্যাখ্যা দিবেন। জি দুঃখিত। আমি মন্তব্যটা করার পর হচ্ছে গিয়ে আমার হলের যারা সিনিয়র ছিল 2001, 2, 3 সেশনের ছিল আপুরা তখন আমাকে নক করেছিল যে সঞ্জু দেখো বিষয়টা যা প্রকাশ করা হয়েছে তা না, কারণ গত 13 বছর ধরে অনেক ইতিহাসবিদ মানে বিকৃতি ঘটেছে। তো আমি যে 5 বছর ধরে হলে আছি আমি কিন্তু দেখছি যে কালো রাতে আমরা মোমবাতি নিয়ে শহীদ মিনারে যাই, প্রজ্বলন করি, এরপর এসে মানে ছাত্রলীগের নেত্রীরা সভা টভা রাখে, ওইখানে বক্তৃতা দেয়। তো ওইখানে আসলে শুনেছিলাম যে মেয়েদের কেমন গণধর্ষণ করা হয়েছিল। পরবর্তীতে যখন প্রাক্তন শিক্ষার্থীরা বলে, যেহেতু বিষয়টা ভাইরাল হয়ে গিয়েছে, তখন আপুরা যখন বলে, ইভেন আমাদের কিছু 2-3 জন ভাইও আছে আমাকে জানায় যে সঞ্জু বিষয়টা আসলে এটা না যেটা তুমি জানো, যেটা জানা উচিত ছিল সেটা হচ্ছে যে গণধর্ষণ হয়নি, ওইখানে আসলে বিভিন্ন দলের যে সমস্যাগুলো থাকে ছাত্র রাজনীতির ক্ষেত্রে নেতারা একটু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। পত্রিকা পড়েও জেনেছি যে পুলিশ আসলে বিষয়টা পরবর্তীতে ট্যাকেল দিয়েছিল। তো ওই জায়গা থেকে আমি বলবো, যেহেতু ভুল একটা ইনফরমেশন আমি নিজে জেনে তারপর ওটা পাবলিক হয়ে গিয়েছে, তা সরি। আসলে এখানে সরি বলা ছাড়া আমার আর কিছু বলার নেই, আসলে মাপ চাচ্ছি। কারণ একজন মেয়ে শিক্ষার্থী হিসেবে আমি যখন শুনি যে ধর্ষণ নামক শব্দটা, তখন আসলে অটোমেটিক্যালি আমি মাথা খেপে যায়। কারণ বাংলাদেশে এত পরিমাণ ধর্ষণ হচ্ছে প্রতিদিন, বিচার হচ্ছে না। তো ওই বিষয়ের ওই জায়গাটার ক্ষেত্রে আমি একটু আবেগী হয়ে গিয়েছিলাম। তো আমার মনে হচ্ছে যে একটা দলের উপর এত বড় একটা অপবাদ দেওয়া আমার নৈতিকতার জায়গা থেকে আমি আসলেই লজ্জিত এবং দুঃখিত, আর আমি মাফ চাচ্ছি। আপনি এখন ফেস অফ দ্য পিপল, আপনাকে সবাই চেনে, টক অফ দ্য কান্ট্রি, পুরো দেশ চেনে, দেশের বাইরের মানুষ আপনাকে চেনে। আপনি কি এখন থেকে সতর্ক থাকবেন ভেরিফাই করে? জি জি, আসলেই ভেরিফাই করা উচিত ছিল, কিন্তু ওই যে ইতিহাস এমন ভাবে বিকৃত করে ফেলেছে, 71 থেকে 74 একটা বইও কিন্তু আমরা খুঁজে পাই না, এই সেন্ট্রাল লাইব্রেরিতেও নেই, পাবলিক লাইব্রেরিতেও নেই। তো মানে গত 13 বছর ধরে তো আমরা বিরোধী পক্ষ যে দলটা ছিল ছাত্রদল, তাদের উপস্থিতি আমরা লক্ষ্যই করিনি বা তারা কোথাও কথা বলতে পারেনি। তো এই যে কমিউনিকেশন গ্যাপের কারণেই আসলে আমার এই মানে আমি নিজেও ভুল বুঝেছি, ভুল তথ্য দিয়েছি। আর যেটা আপনি বললেন যে এখন পাবলিক ফেস হয়ে গিয়েছে, তো ওই জায়গা থেকে আসলে আমার দায়িত্ব আরও বেশি হয়ে গিয়েছে, যে মাফ চাওয়াটা এখন আসলে অনেক বেশি দরকারি বলে মনে হচ্ছে দেখে আমি মাফ চাচ্ছি। কারণ ধর্ষণের বিষয়টা আসলে আমি ক্লিয়ার ছিলাম না, এটা নিয়ে আমার ভেবে কথা বলা উচিত ছিল। বা ওই যে বললাম যে ওরা যা বলেছে তাই হচ্ছে গিয়ে সত্য বলে মেনে নেই আমরা, গত 13 বছর ধরে তাই হয়েছে। এই জন্য আসলে মিস আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তথ্যটা দিয়ে দিয়েছি। তো ওই জন্য আমি বলবো যে আই এম সরি। রাইট। ছাত্রদলের কেউ কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে? ছাত্রদলের এখানকার যারা আছে কিংবা কেন্দ্রীয় যারা আছে, আপনার অনেক বন্ধু বান্ধব হতে পারে। জি জি, ওরাও আমাকে বলেছে যে আসলে বন্ধুত্বে তো আমরা পলিটিক্স ঢুকাই না, বা আমরা যারা আমাদের সিনিয়র ভাই ভার্সিটি তাদের সাথে আমাদের পলিটিক্যাল যোগাযোগ নেই। তো আমি আসলে একজন ভাই পোস্ট করার পর আমি ভাইয়ের ওখানে রিয়েক্ট দেই যে আমি ভুল কিছু বললে আমাকে সঠিকটা জানান। পরবর্তীতে ভাই আমাকে তথ্যটা দিল যে সঞ্জু দেখো এই বিষয় এটা হয়েছে। তখনই আসলে আমার মনে হয়েছে যে নৈতিকতার জায়গা থেকে আমার বিষয়টা ক্লিয়ার করা উচিত। ইগো দেখানোর তো সময় নেই এখন, যেহেতু আমি ভুল বা আমি মিথ্যা একটা কথা বলেছি, সেই জায়গা থেকে আমি বলবো যে সরি। কারণ আমার মনে হয় যে নিজেকে শুধরে নেওয়াটা বেশি সহজ ইগো দেখানোর থেকে। অনেক বড় একটা কাজ করেছেন, এটা অনেকে করে না। আপনি একেবারে উদাহরণ একটা তৈরি করলেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার একটু ডিফারেন্ট প্রসঙ্গে আসি। পুরো বাংলাদেশ কয়েকটা দিন আগে, 2-3 দিন আগের একটা ঘটনায় একেবারে মর্মাহত। একই দিনে 2টা ঘটনা, যে 2টা ঘটনা আপনাকেও মর্মাহত করেছে, আমাকেও মর্মাহত করেছে, তোফাজ্জল এবং শামীম মোল্লা। এই 2টা ঘটনা, বিশেষ করে আপনার ভার্সিটিতে প্রভোস্ট থাকাকালীন সময়ে প্রভোস্ট উপস্থিত, তারপরও কিছু ব্যবস্থা নিতে পারলো না, 4 দফায় 5 দফায় মারলো তোফাজ্জলকে। ব্যাপারটা আপনার কাছ থেকে শুনতে চাই। আসলে আমাদের প্রশাসনের অনেক লিমিটেশনস থাকে। ওনারা মানে একাধারে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আবার কেউ গবেষণায় আছেন, আবার কাউকে হলের দায়িত্ব দিয়েছেন। ওই একই শিক্ষকের কিন্তু 3-4টা রোল থাকে।
তো টিচাররা আসলে ওই যে যা হয় যে ছাত্ররা যখন খেপে যায়, এখন এমন একটা অবস্থা যে ছাত্ররা খেপে গেলে জনগণই কথা বলার সাহস পায় না, কারণ মাইর খেতে হয়। তো ওইখানে যে এত লেংদি করে উনাকে মারা হয়েছে বিষয়টা গোপন রাখা হয়েছিল, কারণ আমরা দেখছি যে পিছনে যারা ছিল ওরা কিন্তু একটা দলের কর্মী ছিল, প্রাক্তন দলের। তো পরবর্তীতে আসলে ওরা মারার জন্য মেরেছে কিনা আমি জানি না, তবে লোকটা ওই যে ভারসাম্যহীন মানুষ হয়, আসলেই হয়তো মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ে। মানুষ কিন্তু একজন অসুস্থ রোগীকে যখন আমরা বলি যে কিছু হয়নি তুমি, আমি কিন্তু নিজেও করোনা পেশেন্ট, আমাকে ফ্যামিলি থেকে বলা হয়েছে যে ইটস ওকে, এখন করোনা পিরিয়ড অনেকেরই করোনা হবে, তুমি ফিরে আসবে। আর আমি ফিরে এসেছি, মানসিক শক্তিটা তখন ওনাকে দেওয়ার মতো কেউ ছিল না, এই জন্য উনি মারা গিয়েছে। এই যে ভার্সিটি সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে কিন্তু পুরো বাংলাদেশই ফেলেছে। দেখেন, গত স্বাধীনতার পর থেকেই ভার্সিটির কোনো পজিটিভ ইম্প্যাক্ট নেই, থাকলেও পরবর্তীতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট এসে পজিটিভিটাকে পুরোপুরি নষ্ট করে দেয়, এটা কিন্তু চর্চা হয়ে আসছে। আর পজিটিভ ইস্যুগুলোকে অতটা হাইলাইট করা হয় না, মানুষ আজকাল নেগেটিভ জিনিসে বেশি আকৃষ্ট হয়। আপনি দেখেন না, একটা ব্যাড কমেন্ট যখন মানুষ করে ওইটা সমালোচনা আলোচনা নিয়ে মানুষ ব্যস্ত থাকে, কিন্তু পাশাপাশি যে 10টা প্রশংসার কমেন্ট থাকে ওগুলো নিয়ে কথাই বলে না। এটা আসলে মানুষের মানসিকতার মানে পরিচর্যার জায়গাটা এখন বলবো যে একটু খুঁত আছে, এই জায়গাগুলো থেকে সরে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ে যে শুধু তোফাজ্জল মারা গিয়েছে তা কিন্তু না, বিশ্ববিদ্যালয়ের আগের মাসে কিন্তু আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমরা এখনো ঠিকঠাক ক্লাসে ফিরে যেতে পারছি না এই দলাদলির কারণে। সেজন্য তো আপনারা নিষিদ্ধ চাচ্ছেন ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ, দলীয় রাজনীতি নিষিদ্ধ হোক এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী এমনকি ছাত্রছাত্রীরাও যেন অংশগ্রহণ না করতে পারে। আমি একটু জানতে চাই, মোহাম্মদ আবু সাদিক তিনি সমন্বয়ক ছিলেন, তিনি তার রাজনৈতিক পরিচয় প্রকাশ পেয়েছে, তিনি ছাত্র শিবিরের সভাপতি, এইটা কিভাবে দেখছেন? আমি ভাইয়াকে চিনি না, শুধু ফেস চিনতাম আন্দোলনের খাতির, আমি ভাইয়াকে চিনি না। আর আমি যাকে চিনি না তাকে নিয়ে আমি কি বলবো? অবশ্যই গণতান্ত্রিক অধিকার যেহেতু আছে উনি দল করতে পারবেন, কোয়াইট এনাফ। আমরা চাইবো যে এখন যেই দল করুক না কেন আপনারা আপনাদের দলীয় কর্মকাণ্ড দলীয় কার্যালয়ে গিয়ে করুন, ক্যাম্পাসে না করুন। ক্যাম্পাসে আমরা সবাই সাধারণ শিক্ষার্থী, আপনি আমার ভাই আমি আপনার বোন, দ্যাটস অল। কিন্তু একজন শিক্ষার্থী যদি ছাত্রলীগ হতো, সে যদি সমন্বয়ক হতো, আপনি মানতেন? এখন যদি পরিচয়, এমন অনেক ছাত্রলীগ আছে যারা মানে পথ ছেড়ে এসে সমন্বয়ক হয়েছে, তো যে যার নৈতিকতার জায়গা থেকে যদি নিজেকে সৎ প্রমাণিত করে আমরা কেন তাকে গ্রহণ করব না? কেন মানে ক্ষোভ দেখাবো? ক্ষোভ দেখালে তো দেশ ধ্বংস হয়ে যাবে। দায়িত্বের জায়গা থেকে আল্লাহ কখন কাকে হেদায়েত দিয়ে দেয় আমরা তো জানি। যদি কেউ হেদায়েত প্রাপ্ত হয়ে দেশের জন্য কাজ করে এটা তো প্রশংসা পাওয়ার যোগ্য। আমি বলবো যে তাদেরকে আমাদের আরো বেশি গ্রহণ করা উচিত, নিজেদের পজিটিভিটিটা দিয়ে তাদের নেগেটিভিটিটাকে ভ্যানিশ করে দেওয়া উচিত। এরপরে আপনাকে সবাই ছাত্র শিবির বলবে। সানজিদা আনোয়ার চৌধুরী, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল জিনিস হচ্ছে ইলিশ। এই ইলিশ রপ্তানি হবে, রপ্তানি হওয়া বন্ধ হবে। আসিফ নজরুল রপ্তানির বিপক্ষে ছিল, এখন আবার 3000 মেট্রিক টন রপ্তানি হচ্ছে। কি হচ্ছে? মানে ইলিশটা এত গুরুত্বপূর্ণ হয়ে আমারও প্রশ্ন, কি হচ্ছে? আমি আসলেই জানি না কি হচ্ছে, যেহেতু ইলিশ আসলে আমাদের জাতীয় মাছ কিন্তু আমরা খেতে পাই না। জাতীয় মাছ আছে নাকি পলিটিক্যাল মাছ হয়ে গেছে? জি, পলিটিক্যাল মাছ আপনারা বলতে পারেন, আপনারাও বাংলাদেশি মানুষ, আপনারাও জনগণ, যা খুশি তা বলেন, তবে আমি বলবো জাতীয় মাছ, যেহেতু ডকুমেন্ট আছে। তো জাতীয় মাছ হিসেবে আমরা তো এখন আর ওটাকে খেতেই পারছি না। তো উনারা কেন পাঠাচ্ছে সেটা তো উনারা জানে, ওটার পরিবর্তে আমাদের কোনো বেনিফিট দেওয়া হবে কিনা সেইটা দেখার বিষয় এখন। আমাদের প্রশ্ন হচ্ছে, আসলে বললেন যে আমরা কোনোভাবেই ইলিশ করছি না এবং আমাদের দেশের চাহিদা পূরণে তার, আপনার কি মনে হচ্ছে এরকম যে 16 বছর ধরে ভারতের সাথে তো আমাদের একটা মানে গত স্বৈরাচার সরকারের যে সম্পর্ক ছিল, দেয়া নেওয়ার সম্পর্ক, বিভিন্ন দেনা পাওনা কিন্তু আছে, এরকম কোনো ট্র্যাপে পড়ে আছে বাংলাদেশ যে কোনো জিনিস ইন্ডিয়া চাইলে দিতে বাধ্য হতে পারে? সেটা তো ইন্টারনাল ইস্যু, ওটা নিয়ে তো আসলে আমি জানি না যে ভিতরে কি হচ্ছে। তবে আমি বলবো যে বাংলাদেশি মানুষ হিসেবে ভারতীয়দের সাথে আমাদের কখনোই এই সমস্যাগুলো সমাধান হবে না, সম্পর্ক নষ্ট হবে না, কারণ আমরা একটা সীমানার মাধ্যমে এক অন্যের সাথে জড়িত।
আর বাংলাদেশ কিন্তু পুরো পাকিস্তান হয়ে ওদের থেকে বের হয়ে এসেছে। আর ইলিশের যে বিষয়টা, যে গত 15 বছর ধরে তো ফ্রিতেও ইলিশ গিয়েছে, এখন এবার যদি ফ্রিতে না গিয়ে বেনিফিটে কিছু আসে, তাহলে তো আমি বলবো যে জনগণের জন্য যা রাখার, যতটুকু রাখার রেখে তারপর আপনারা বাকিটা যুক্তরাষ্ট্রে পাঠাবেন, না নেপালে পাঠাবেন, না ভারতে পাঠাবেন, না কোথায় পাঠাবেন, আমার দেখার বিষয় না। আমি 400 টাকা 300 টাকায় খেতে পারলেই আমি খুশি, শেষ। কিছুদিন আগে আমি ইলিশের বাজারে গিয়েছিলাম, তারা বলছেন যে ইলিশ মাছ নদীতে পাওয়া যাচ্ছে না, সংকট। আপু সামনে থেকে বলেন, সংকট বা এর জন্য দামটা বেশি। যেমন এবার ভারতের রপ্তানি করার কথা ছিল না, তারপরে ইলিশের দাম কিন্তু কম ছিল না, বলছে ইলিশ ধরা পড়ছে না, সংকট। কিন্তু হঠাৎ করেই 3000 মেট্রিক টন ইলিশ কোথায় পেল? একটু যুক্ত করি, উপদেষ্টাদের কাছ থেকে আসছে যে ভারতে ইলিশ দেওয়া হবে না, এরকম বক্তব্য উপদেষ্টা ওটা বলছে। জি, ওটা তো আসলে এখন কি বলবো, হুট করে আমি না জেলে, না উপদেষ্টা, না আমি নদীর কোনো মানে সংগঠনে যুক্ত আছি, তো বাদ দেন। শেষ প্রশ্ন, পাহাড়ে অশান্ত 56টা আমার জানা মতে বাঙালি দোকান, বাংলাদেশি দোকান, মানে আমরা যারা বাঙালি বলি, আর আদিবাসী হচ্ছে প্রায় 50টার মতো। তার মানে বাঙালিও ক্ষতিগ্রস্ত হয়েছে, পাহাড়ও ক্ষতিগ্রস্ত, আদিবাসীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি কিছু বুঝতে পারছেন একজন সাধারণ শিক্ষার্থী দেখেন, হিসেবে? আমি বলবো কি, আমাদের কিন্তু ফিল্ড ওয়ার্ক থাকে পার্বত্যতে, চট্টগ্রামে আমাদের ফিল্ড ওয়ার্ক থাকে। পাহাড়কে এত পরিমাণ দূষিত করে ফেলা হচ্ছে যে মানুষ এখন, ওইখানকার আদিবাসীরা বাঁচার জন্য হিমশিম খেয়ে যাচ্ছে, পাহাড় ধসে যাচ্ছে। শুধুমাত্র আপনি সাজেকের কথাই ভাবুন, আমরা যখন ছোট ছিলাম তখন কি অবস্থায় গিয়ে দেখেছি বাবা মার সাথে, এখন আমরা যখন যাই তখন আমরা কিভাবে দেখছি। তো এই যে ওদের জীবনটাকে আমরা হুমকির মুখে ঠেলে দিয়ে শুধুমাত্র নিজেদের ব্যবসাকে সফল করার জন্য ওদের জীবনকে হুমকির মুখে ঠেলে দিব, এটা তো আসলে অমানবিকতা। আর ওরাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি, মারামারি করলে ক্ষতি দুপক্ষেরই হয়, এটা স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে, ওদের ক্ষতি করে আমরা নিজেদেরকে ব্যবসা সফল বানানোটা তো যুক্তিযুক্ত না। ওই ক্ষেত্রে ওদের কি কি দাবি আছে, যেহেতু ওরা বাংলাদেশি নাগরিক, ওদের দাবিগুলো আমাদেরকে খতিয়ে দেখতে হবে, দুই পক্ষের কথা শুনতে হবে, কতটা যৌক্তিক কথা বলছে, ভালোভাবে বসে ঠিক করলে ঠিক করবে, নয়তো আইন করে ঠিক করতে হবে। অবশ্যই। শেষ প্রশ্ন, আমরা আদিবাসীদের ভালোবাসি, আমাদের সমান অধিকার তাদেরও থাকুক, কিন্তু এই যে ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের প্রত্যন্ত সব জায়গাতে আদিবাসীরা সমান সুযোগ সুবিধা ভোগ করে, তাদেরকে কেউ গার্ড দেয় না। আমরা যখন সাজেকে যাই তখন সেনাবাহিনী আমাদের নাম লিস্ট করে, আমাদের গাড়ির নাম্বার লিস্ট করে, আমরা কেন সেখানে আদিবাসী হয়ে যাই? শুধুমাত্র ওরা আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এটাও তো না। আমরা যখন মানে হিলে উঠি, পাহাড়ে উঠি, আমাদেরও তো ক্ষতি হয়ে যেতে পারে। মানে রাস্তাগুলো এত আঁকা বাঁকা, এত সরু, এত ছোট, মানে এত চিকন যে গাড়ি উল্টে পড়ে গিয়ে তো আমরাও মরে যেতে পারি। অনেক কারণ আছে এখানে। এই খালি খালি ওদেরকে দোষ দিয়ে তো লাভ। আমরাও তো ওইখানে গিয়ে অনেক অপকর্ম চালাই। আমরা এখান থেকে গাঁজা নিয়ে গিয়ে ওখানে বিক্রি করি, ওখান থেকে ওই যে কিছু লোকেরা পাচার করে, ওগুলো আমরা নিজ দায়িত্বে এনে তারপর সমতলে দেই। খালি খালি ওদেরকে একা দোষ দিবেন কেন?